যে এই চ্যাপ্টারটা যতটুকু আমি পড়িয়েছিলাম আজকে আমি তারপর থেকে স্টার্ট করছি। তো দেখো কি বলেছে, এবার বলেছে 6টা পিস সেলোটেপের পাতা নিতে, ঠিক আছে, এই যে স্ট্রিপ নিতে, এক একটা 10 সেন্টিমিটার করে। বলেছে যেদিকটা আঠা সাইড সেদিকে কাগজ চিপকাতে, ঠিক আছে, প্রত্যেকটা 6টা পিসের মধ্যে, যাতে কিনা স্টিক করতে না পারে। এবার বলেছে 3টে নিতে পিস, একটা টেবিলের উপর রাখতে বলেছে বা একটা মিররের উপর রাখতে বলেছে, আর তাদেরকে বি নাম করতে বলেছে। আর বাকি যে পাতাগুলো আছে সেগুলো নিয়ে বলেছে এমনভাবে রাখতে বা পেস্ট করতে যাতে কিনা বিগুলো কমপ্লিটলি ঢেকে থাকে সেগুলোকে। এবার উপরে যেগুলো রয়েছে সেগুলো টি নাম দিতে, ঠিক আছে। এবার বলেছে তাড়াতাড়ি করে টেনে তুলে ফেলতে যাদের টি মার্ক করা রয়েছে, ঠিক আছে। আর তারপর বলেছে তাদের যে দিকটা আঠা দেওয়া নেই ওই সাইডটাকে বলেছে কাছাকাছি আনতে একে অপরের, যাতে কিনা হাত থেকে ঝুলে থাকে। তো দেখা যাবে তারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, মানে কিনা তারা রিপেল করছে একে অপরকে। এবার বলেছে 2টো স্ট্রিপকে টেনে ফেলতে যাদের মার্ক করা হচ্ছে বি, ঠিক আছে। দেন ব্রিং দ্য গাম ফ্রি সাইডস ক্লোজার। তারপর বলেছে গাম ফ্রি যে সাইডটা, মানে যেদিকে আঠা দেওয়া নেই ওই সাইডগুলো কাছাকাছি আনতে বলেছে। তো দেখা যাবে একে অপরকে রিপেল করছে, মানে দূরে সরে যাচ্ছে। এবার বলেছে বাকি দুটোকেও তাড়াতাড়ি উঠিয়ে ফেলতে, আর যেদিক দুটো আঠা ফ্রি সাইড সে দুটো কাছাকাছি আনতে। দেখা যাবে টি আর বি মানে দুটো আলাদা টাইপের যেটা, সেটা অ্যাট্রাক্ট করছে। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে ইলেকট্রিক চার্জ যেটা টি এর মধ্যে জেনারেটেড সেটা হচ্ছে লাইক চার্জ, কারণ লাইক হলে বলেই একে অপরকে রিপেল মানে দূরে সরে যাচ্ছে। আর ইলেকট্রিক চার্জ জেনারেটেড ইন দ্য স্ট্রিপড মার্ক বি, মানে বি যে নামকরণ স্ট্রিপগুলো ওরাও একই রকম, তাই ওরাও লাইক চার্জ হবে। আবার এদিকে টি আর বি যে আছে এই দুটো আলাদা টাইপের, এই জন্য একে অপরকে অ্যাট্রাক্ট করছে। তাহলে এটা হবে আনলাইক চার্জ, মানে একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হবে। তো এটাই এখানে আরও ডিটেলসে তোমাদের থাকবে। দেখো কি বলেছে, যে ইলেকট্রিক চার্জেস দুটো যে আলাদা অবজেক্টে যখন ডেভেলপ করে, যখন একে অপরের সাথে ঘষা খাওয়ানো হয় লাইক বা আনলাইক, তারা হচ্ছে আনলাইক চার্জেস। মানে দুটো আলাদা বস্তু যদি থাকে একে অপরের সাথে ঘষা হয় তাহলে তাদের মধ্যে আনলাইক চার্জ ফর্ম করে, মানে একটা যদি পজিটিভ হয় আরেকটা নেগেটিভ হবে। দেখো এবার এই যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের এক্সপেরিমেন্ট থেকে আমরা একটা ধারণা করতে পারি ইলেকট্রিক চার্জের সম্পর্কে, যদিও তিনি একটা ঠিকঠাক মানে কনক্লুশন মানে যে রেজাল্টে পৌঁছতে পারেননি। বলেছে যে দ্য টু ডিফারেন্ট চার্জেস আর নেমড অ্যাজ পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ। তো দুটো ডিফারেন্ট চার্জ হচ্ছে, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। আর সিম্বল কি, একটার হচ্ছে প্লাস আর একটা মাইনাস। তো দুটো আলাদা আলাদা বস্তুকে যখন ঘষা হয় তো আমরা চার্জটা বুঝবো কী করে যে কোনটা প্লাস হবে আর কোনটা মাইনাস হবে। তো এবার দেখো নিচে এই যে তোমাদের ছবিটা দিয়েছে ডান দিকে হলুদ বক্সে, এটাতে দেখো পরপর অনেকগুলো বস্তুর নামকরণ দেওয়া রয়েছে। এই লিস্টটা সবাই মুখস্থ করবে। কেন আমি বলছি এক্ষুনি, দেখো কি বলেছে, যে যদি এই লিস্টটার মধ্যে দুটো যে কোনো অবজেক্টকে চুজ করো আর তাদেরকে যদি রাব করানো হয় একে অপরের সাথে, যেটা উপরে থাকবে লিস্টের সেটা বলেছে পজিটিভ চার্জ নেবে, আর যেটা নিচেরও থাকবে সেটা কিন্তু নেগেটিভ চার্জ নিয়ে নেবে, ঠিক আছে। মানে ধরো এক্সাম্পল, উপরে আছে কি গ্লাস, আর সিল্কের মধ্যে উপরে কে আছে বলো, গ্লাস আছে, তাহলে গ্লাসটা পজিটিভ চার্জ হবে আর সিল্কটা নেগেটিভ চার্জ হবে, ঠিক আছে। আবার দেখো গ্লাসের সাথে যখন উলকে ঘষা হচ্ছে তখন উলের পজিটিভ হবে, গ্লাসের নেগেটিভ হবে, তাই তো। এটুকু বুঝতে পারলে তো ব্যাপারটা কি হচ্ছে। আবার ইবোনাইট রডকে ঘষা হচ্ছে সিল্কের হ্যান্ডকারচিপের সাথে, তাহলে কোনটা প্লাস হবে আর কোনটা মাইনাস হবে, সিল্কেরটা প্লাস হবে ইবোনাইটটা মাইনাস হবে। এবার বলেছে যে উলটাকে আর ইবোনাইটকে কাছাকাছি আনতে, তো কি হবে, অ্যাট্রাক্ট হবে, কেননা উলটা পজিটিভ চার্জ আর ইবোনাইটটা নেগেটিভ ছিল।
দুটো আনলাইক চার্জ, তাই তো? আর যদি গ্লাস রডটাকে নিয়ে আসা হয় ইওনাইটের কাছে, তাহলে কি হবে না রিপেল করবে। আর কমফোর্টার হচ্ছে উলেন কমফোর্টার, আর হ্যান্ডকারচিফ হচ্ছে গিয়ে সিল্কের। সিল্ক আর ওটা আনলে কি হবে না রিপেল হবে। হয়ে গেল, ঠিক আছে? তো এটা এবার তোমাদের এরকম প্রশ্ন আসলে আশা করি পারবে, তাই এটা ভালো করে লিস্টটা মুখস্থ করে যাও। এবার আসছে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে, যেটা কিনা হলো কুলম্বের ল। খুবই সোজা, দেখে একটু কঠিন লাগবে, কিন্তু আগের চ্যাপ্টারটা যদি ভালো করে বুঝে থাকো, বা এই চ্যাপ্টারটার যে শুরুর দিকের পোর্শনটা ছিল এটা যদি ভালো করে বুঝে থাকো, তাহলে খুবই সোজা লাগবে। দেখো, চার্লস অগাস্টিন ডি কুলম্ব একটা আবিষ্কার করেছিলেন এই ফর্মুলাটা, যেটা কিনা কতটা ফোর্স কাজ করছে দুটো চার্জড পার্টিকেলের মধ্যে। তো দেখো, এফ ইকুয়ালস টু কে ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। মনে আছে আগের যে মানে এই চ্যাপ্টারের শুরুর দিকে আমরা পড়েছিলাম গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা হলো ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যেটা বড় জি দিয়েছিল, ইন্টু ছোটো m1 ইন্টু ছোটো m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ছিল। না, ওখানে ডি স্কোয়ার ছিল। আর স্কোয়ারটা কখন ছিল না যখন আর্থের সাথে ছিল, আর্থের রেডিয়াস ধরলে বড় আর স্কোয়ার হচ্ছিল, আর উপরে একটা ছোট এম যেটা কিনা পয়েন্ট অবজেক্টের মাস, আর বড় এম হচ্ছে যখন আর্থের মাসের সাথে সেটাকে কম্পেয়ার করছিলাম। মনে পড়ছে তো? তো সেরকমই এই ফর্মুলাটাও সেমভাবেই করেছে। দেখো, কে এখানে কনস্ট্যান্ট হচ্ছে, এখানে কি বলেছে দাঁড়াও আগে Q1 Q2টা বলে দিই। দেখো কি বলেছে, ওয়ার Q1 Q2 রিপ্রেজেন্ট দ্য অ্যামাউন্ট অফ চার্জ অফ দ্য টু পার্টিকেলস। দুটো পার্টিকেলের মধ্যে যে চার্জটা সেটা হচ্ছে Q1 Q2, আর হচ্ছে তাদের মধ্যেকার ডিস্টেন্সটা, আর এফ হচ্ছে কি ফোর্স, এখানে আগেরটা ছিল গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনও হতে পারে বা রিপালশনও হতে পারে। এখানে কেন না, নয় কোনো দুটো অবজেক্ট যারা লাইক চার্জ থাকবে তারা হচ্ছে গিয়ে রিপেল করবে একে অপরকে, মানে রিপালশন হবে, আবার আনলাইক চার্জ থাকলে অ্যাট্রাকশন হবে। ঠিক আছে? কে এর ভ্যালুটা দেখো বলেছে ডিপেন্ড করছে যে দুটো যে চার্জড পার্টিকেল আছে তাদের মধ্যেকার যে মিডিয়ামটা আছে সেটা, মানে সেটা এয়ার হতে পারে বা ওয়াটার হতে পারে। ঠিক আছে? তো দেখো, এবার বলেছে যে আমরা জানি ডিস্টেন্স বিটুইন দুটো অবজেক্ট আমরা কিভাবে মাপি না, ড্রয়িং একটা স্ট্রেট লাইন অনলি হোয়েন দে আর পয়েন্ট মাসেস। যখন তারা শুধুমাত্র পয়েন্ট মাস থাকবে তখনই আমরা এভাবে মাপি। কিন্তু কুলম্ব লতে আমরা কি করি না, কুলম্ব লতে ধরে নিই যে চার্জ যে বস্তুগুলো সেগুলো হচ্ছে পয়েন্ট চার্জ। তাহলে আমাদের ডিস্টেন্সটা সোজাভাবে মাপতে সুবিধা হবে, কারণ যদি পয়েন্ট না হয় তাহলে কি আমরা স্ট্রেট লাইনে মেজার করতে পারবো না। এবার দেখো বলেছে ডাইন ইজ ওয়ান অফ দ্য ইউনিটস অফ দ্য ফোর্স। ঠিক আছে? তাহলে আমরা যেরকম পড়েছিলাম এসআই ইউনিট অফ ফোর্স হচ্ছে নিউটন, সেরকম ফোর্সের আরেকটা ইউনিট হচ্ছে ডাইন। তো ডাইনটা কীরকম ফোর্স না, যে যতটুকু ফোর্স দরকার হয় অ্যাক্সিলারেশন অফ 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই অ্যাক্সিলারেশনটা প্রডিউস করতে যতটা ফোর্সের দরকার হয় একটা বস্তুর, যার কিনা ওজন কতটা 1 গ্রাম, সেটাকেই বলা হয় 1 ডাইন। ঠিক আছে? তো দেখো বলেছে যে যদি আমরা দুটো ইকুয়াল পয়েন্ট চার্জ যারা সেমই ধরনের একটা ডিস্টেন্স রাখি 1 সেন্টিমিটারে, ঠিক আছে, ইন দ্য ভ্যাকিউম আ ফোর্স অফ রিপেলশন উইল অ্যাক্ট বিটুইন দেম। তাহলে একটা কি হবে, তাদের মধ্যে রিপেলশন অ্যাক্ট করবে, কেননা ইকুয়াল পয়েন্ট চার্জ আছে সেম কাইন্ড বলে, তাই জন্য রিপালশন হচ্ছে। যদি ফোর্সটা তাদের মাঝখানে 1 ডাইন হয় তাহলে আমরা ডিফাইন করব যে এই এক একটা চার্জের মধ্যে কতটুকু করে আছে চার্জ না 1 ইএসইউ বা 1 স্ট্যাট কুলম্ব। ইএসইউ মানে স্ট্যাট কুলম্ব। ঠিক আছে? তাহলে 1 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব কি না, আমাদের চার্জের ইউনিট। বোঝা গেল? এবার দেখো বলেছে যে এরকম একটা মেজারমেন্ট, চার্জের মেজারমেন্ট করার পদ্ধতিটা কার সায়েন্টিস্টের আফটারে নাম হয়েছিল না, গস, যে কিনা গ্রেট কন্ট্রিবিউশন মানে অনেক কিছু ডিসকভার করেছিলেন ইলেকট্রোস্ট্যাটিক এই ব্যাপারটা নিয়ে। তো এখানে আমরা ধরেছি কে মানে 1 যখন ভ্যাকিউমের কথা হচ্ছে। ঠিক আছে? মানে মাঝখানের মিডিয়ামটা যখন ভ্যাকিউম, মানে এয়ারও থাকবে না ওয়াটারও থাকবে না সেরকম।
এবার দেখো বলেছে আমরা 1 নিউটনের কথা জানি যখন ডিস্টেন্স থাকে 1 মিটার, আর হচ্ছে গিয়ে চার্জটা তখন হয়ে যাবে কুলম, ঠিক আছে। এবার দেখো বলেছে ইন দিস সিস্টেম অফ ইউনিটস কে ফর ভ্যাকিউম ইজ কনসিডার্ড অ্যাজ 1। তাহলে কে কত হবে ভ্যালুটা এসআই সিস্টেমে ভ্যাকিউমে, না 9 × 10⁹ নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার। ঠিক আছে, দেখো এখানে কে এর এখানে এরমভাবে কেন আসছে বলো তো, কারণ এই যে ফর্মুলাটা আছে এফ ইকুয়ালস টু কে ইন্টু Q1 × Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, এখান থেকে কেটা কি আসবে না ফোর্সের সাথে আর স্কোয়ারটা মাল্টিপ্লাই হয়ে যাবে, ডিভাইডেড বাই Q1 × Q2 হয়ে যাবে। তাই জন্য দেখো ফোর্সের যে এসআই সিস্টেমের যে ইউনিটটা নিউটনের সাথে ইন্টু হয়ে গেল মিটার স্কোয়ার ডিভাইডেড বাই Q1 × Q2, মানে দুটো চার্জের স্কোয়ার, মানে কুলম ইন্টু কুলম অর্থাৎ কুলম্বের স্কোয়ার হয়ে গেল। তো এবার দেখো আমরা আগের যে এখানে এরকমভাবে পড়েছিলাম যে যখন দুটো সেম অবজেক্ট থাকবে আর সেম অ্যামাউন্ট অফ চার্জ থাকবে, সেম পজিশনে রাখা হচ্ছে, কে Q1 Q2টা আনচেঞ্জ থাকবে। কেন না ওদের ভ্যালুটা চেঞ্জ হবে না, কিন্তু তাদের মাঝখানে যদি ডিস্টেন্সটা বাড়ানো কমানো হয় কী হবে না ডিনোমিনেটারে, এটা আগেরবার আমি বুঝিয়েছিলাম, আশা করি তোমরা অনেকে দেখেছো ভিডিওটা আর বুঝতে পেরেছো। এই জায়গাটা যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই আগের জায়গাটা কিন্তু একটু দেখে নিতে হবে, না হলে কিন্তু এই জায়গাটা ভালো করে বুঝতে পারবে না। মানে যে ডিনোমিনেটারে আর স্কোয়ারটা আছে এইটার ভ্যালুটা যত বাড়বে এফের ভ্যালুটা কমবে, উল্টোটা হয়। কেননা ডিনোমিনেটারে কমা মানে ফ্র্যাকশানের ভ্যালুটা হচ্ছে গিয়ে বেড়ে যাওয়া, আর ডিনোমিনেটারে বেড়ে যাওয়া মানে ফ্র্যাকশানের ভ্যালুটা কমে যাওয়া। ঠিক আছে, এটার কথাই এখানে বলেছে। এবার দেখো আমরা একটা জিনিস জানতে পেরেছি যে আমরা জানি কি না সব বস্তু কী দিয়ে তৈরি, না আমাদের তৈরি হচ্ছে অ্যাটম দিয়ে, আর অ্যাটমের মধ্যে 3টে পার্টিকেল থাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। শুধুমাত্র একটাই কি ছাড় রয়েছে কমন হাইড্রোজেনের, যার কিনা নিউট্রন নেই। ইলেকট্রনের মধ্যে নেগেটিভ চার্জ থাকে, প্রোটনে পজিটিভ চার্জ, আর নিউট্রনে কোনো চার্জ নেই। তো আমরা বলতে পারি যে একটা অ্যাটমে টোটাল পজিটিভ চার্জ যে প্রোটনের সেটা সবসময় ইকুয়াল থাকে কত টোটাল নেগেটিভ চার্জ আছে। তো এরকমভাবে টোটাল চার্জ কত হয়ে যায় অ্যাটমের, না 0 হয়ে যায়। এই জন্য আমরা বলতে পারি অ্যাটম হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, তো তোমাদের যদি এখান থেকে কোয়েশ্চেন আসে হোয়াই ক্যান উই সে দ্যাট অ্যান অ্যাটম ইজ নিউট্রাল, তখন তোমাদের এই যে ব্র্যাকেট করেছে এটুকু লিখতে হবে। ঠিক আছে, এই জন্য বলেছে যে আমাদের চারপাশে সব বস্তুগুলো নিউট্রাল আছে। ঠিক আছে, এবার তাহলে আমি পরের দিন এইখান থেকে আবার স্টার্ট করব। আশা করি আজকে তোমরা বুঝতে পারলে পড়াটা। এটা আমি একদম ধরে ধরে বোঝাচ্ছি, কারণ লাইন বাই লাইন না বোঝালে তোমাদের বুঝতে অসুবিধা হবে, আর ভালোভাবে পড়ে তোমরা মানে বুঝতে পারবে না যে কিভাবে কি হচ্ছে মানেগুলো। তো এই জন্য আমি অনেকগুলো পার্ট হচ্ছে আমি জানি, কিন্তু এখানে আমার কিছু করার নেই। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। ঠিক আছে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু অন্তত লাইক করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো কোনো ডাউট বা কোনো কিছু জিজ্ঞাসার থাকলে, বা এটাও বলতে পারো ক্লাসটা কেমন লাগলো। আর লাস্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে আমি জানাবো যে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা। ঠিক আছে, তো তোমরা যদি আজকে আমাকে একটু সাপোর্ট দেখাও তাহলে আমি আরও এগোনোর মোটিভেশনটা পাবো। আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তো তোমরা ভালো করে পড়ো, ভালো থেকো, টাটা।